আমাদের আজকের টপিকসটা হচ্ছে শু কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনটা বলতে আমরা কি বুঝি? কনস্ট্রাকশনটা বলতে বুঝি মূলত একটা অবজেক্ট, সেটা কোন গঠন প্রণালীতে তৈরি করা হয়েছে। আর শু কনস্ট্রাকশনটা বলতে বুঝতে পারছি যে আমরা শুটা যে ডেভেলপ করব, যে শুটা আমার টার্গেট এবং যেটাকে আমরা ডেভেলপ করব সেটা কোন প্রসেসে বা কোন মেথডে আমরা এটাকে তৈরি করব। এখন শু কনস্ট্রাকশনে একটা ওয়েল ডিফাইন্ড যদি আমরা ডেফিনিশন জানতে চাই, তাহলে আমরা বলতে পারি the term shoe construction means the attachment of the lasted shoe upper with sole. কথাটার মানে কি হবে? লাস্টেড আপার, এটাকে বুঝতে হবে। লাস্টেড আপার বলতে আমরা কি বুঝি? শু তৈরির প্রথম ফার্স্ট প্রসেসটাই হচ্ছে ক্লোজিং। ক্লোজিং এ কি করা হয়? প্রথমে হচ্ছে কি আপারের যে ছোট ছোট পার্ট গুলো থাকে সেগুলোকে একত্রে জয়েন করে নেওয়া হয়। জয়েন করার পরে কি করা হয়? লাস্টিং করা হয়। লাস্টিং করার সময় আমাদের কি করতে হয়? নিচের লাস্টিং এর বটম পার্ট, লাস্টের বটম পার্টে ইনসোল অ্যাটাচ করতে হয়। তো আপারকে ইনসোলের সাথে অ্যাটাচ করব, করার পর যে অবস্থাটা আসবে সেটাকে আমরা বলবো লাস্টেড আপার। এই লাস্টেড আপারের সাথে আমাদেরকে দেন অ্যাটাচ করতে হবে সোল। এই সোল আমরা কিভাবে অ্যাটাচ করব সেই প্রসেসটাকে বলা হবে শু কনস্ট্রাকশন। এটা হলো শু কনস্ট্রাকশনের ডেফিনেশন। এরপরে আসি শু কনস্ট্রাকশনের বেসিক টাইপস। যদি আমরা টাইপস এর কথা বলে থাকি তাহলে বেসিক টাইপস হিসেবে শু কনস্ট্রাকশনকে আমরা দুটা টাইপস ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে ডিরেক্ট কনস্ট্রাকশন, নাম্বার 2 ইনডিরেক্ট কনস্ট্রাকশন। এখন আমাদেরকে জানতে হবে ডিরেক্ট কনস্ট্রাকশনটা কি। ডিরেক্ট কথাটা শব্দটা শুনে বোঝা যাচ্ছে যে আমরা যে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে সরাসরি অ্যাটাচ করে দিব। সরাসরি অ্যাটাচ মিন্স হচ্ছে আমাদের যে লাস্টেড আপারটা থাকবে সেই আপারের সাথে যে সোলটা ডিরেক্ট অ্যাটাচ হবে। এখানে মিডলে আর কোনো অপারেশন কিংবা কোনো পার্ট থাকবে না, মানে সহজে এটাকে একটার সাথে আরেকটা অ্যাটাচ হয়ে যাবে। ওকে, ডিরেক্ট শু কনস্ট্রাকশনের কিছু মেরিটস এবং ডিমেরিটস আছে, সুবিধা অসুবিধা আছে। সব ধরনের কনস্ট্রাকশনই সুবিধা অসুবিধা থাকবে। এখন আমাদের জানতে হবে প্রথমে ডিরেক্ট শু কনস্ট্রাকশনের সুবিধাগুলো কি। সুবিধা যদি বলি মেরিটস, তাহলে নাম্বার 1 ইজি টু মেক, নাম্বার 2 লেস টাইম রিকোয়ার্ড, নাম্বার 3 লেস। ম্যাডাম একটু স্লোলি বললে ভালো হয়। ওকে ওকে। ডিরেক্ট শু কনস্ট্রাকশনের কিছু মেরিটস আছে, মেরিটস গুলো আমরা এখন একে একে বলবো 1-2 করে। মেরিটস প্রথমটা হচ্ছে 1 ইজি টু মেক। নাম্বার 1 ইজি টু মেক মিন্স খুব সহজেই তৈরি করা যায়। ওকে, এবার নাম্বার 2 লেস টাইম রিকোয়ার্ড। নাম্বার 2 লেস টাইম রিকোয়ার্ড মিনিংটা হচ্ছে সময়টা কি কম্পারেটিভলি কম লাগছে, খুব সহজে কম সময়ে আমরা এই কনস্ট্রাকশনটা করতে পারছি। এবার আসি নাম্বার 3। নাম্বার 3 তে আছে লেস স্কিলড পারসন রিকোয়ার্ড, মানে হচ্ছে লেস স্কিল পারসন রিকোয়ার্ড, খুব স্কিল পারসন এই কাজটা করার জন্য প্রয়োজন নেই। মোটামুটি কনস্ট্রাকশন সম্পর্কে যার জ্ঞান থাকবে সে করতে পারবে, খুব কোয়ালিফাইড কাউকে এখানে প্রয়োজন নেই। কারণটা হচ্ছে প্রসেসটা খুবই ইজি। ওকে, এবার আসি আমরা নাম্বার 4। নাম্বার 4 মেরিটস বা সুবিধাটা কি? হাই কোয়ালিটি উইথ লো প্রাইস। এই যে কনস্ট্রাকশন ডিরেক্ট শু কনস্ট্রাকশন করা যাচ্ছে সেটার কোয়ালিটিটা হাই হবে
এবং দামটাও কম হবে। এটার কারণ কি? এর কারণ হচ্ছে কাজটা খুব সহজে হবে, ইজিতে হবে, আর এখানে তেমন কোনো এক্সট্রা ম্যাটেরিয়াল বাইরে থেকে আনার প্রয়োজন নেই। যতটা কম খরচে আর কি কনস্ট্রাকশনটা করা যায়। আর যেহেতু প্রসেসটা খরচ কম হবে, সেহেতু ফুল শুয়ের প্রাইসটাও কি হবে, কম চলে আসবে। ওকে, এবার আমরা আসি সুবিধা মেরিটসে নাম্বার 5 আছে হাই প্রোডাক্টিভিটি। হাই প্রোডাক্টিভিটি হাই প্রোডাক্টিভিটি কেন? প্রোডাকশনটা খুব হাই হচ্ছে, কারণ আগে এক্সপ্লেন করা হয়েছে এখানে সময় কম লাগছে, তারপরে তোমার ইজিতে করা যাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রোডাকশনটাও খুব বেশি হচ্ছে, অল্প সময়ের মধ্যে অনেক বেশি প্রোডাকশন করা সম্ভব। তাহলে ডিরেক্ট শু কনস্ট্রাকশনের এই 5টা সুবিধা আমরা পাচ্ছি খুব সহজে, ইজিতে। ওকে, আচ্ছা, সবকিছুরই সুবিধা যেমন আছে তেমন আবার কি আছে, অসুবিধাও আছে। তো এখানে কিছু ডিমেরিটস আছে, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ডিমেরিটস গুলোর মধ্যে প্রথমেই হচ্ছে লেস লংজিভিটি। ডিরেক্ট শু কনস্ট্রাকশনের সবচেয়ে অসুবিধা হচ্ছে লেস লংজিভিটি। লংজিভিটি মানে মিনস এখানে বোঝানো হচ্ছে ডিউরেবিলিটি। হ্যাঁ, মানে শুয়ের যে লাইফ টাইমটা, ডিউরেবল টাইমটা সেটা কম হবে, খুব বেশি দিন এটাকে আবার ইউজ করা যাবে না। নাম্বার 2 হচ্ছে লেস ইলিগেন্ট। লেস ইলিগেন্ট মিনস হচ্ছে এটার আউটলুকটা যে খুব বেশি গর্জিয়াস হবে কিংবা খুব বেশি ভালো হবে তা না, মোটামুটি একটা ইসে থাকবে, অবস্থায় থাকবে। নাম্বার 3 হচ্ছে বটম ইজ নট রিপেয়ারেবল। এটা খুবই একটা সমস্যা। একটা শু ধরলাম আপারটা সম্পূর্ণ ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বটমে কোনো সমস্যা হয়ে দাঁড়ালো, তখন কি করার প্রয়োজন হতে পারে? আমরা শুটাকে পুরোপুরি ফেলে না দিয়ে আবার নতুন করে রিপেয়ার করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, রিপেয়ার আমরা হয়তো বা কি করি, একটা জুতা বা একটা খুব দাম দিয়ে একটা জুতো কিনেছি, সেটা কি হলো, কোনো কারণে ছিঁড়ে গেল। হ্যাঁ, মানে সোলটা কি হলো, আপারটা না, সোলটা হচ্ছে গিয়ে, এটা তো হয়, সবসময় হয়, সোলটা আপারের থেকে আলাদা হয়ে যায়, তখন আমরা কি করি, মুচির কাছে যাই, গিয়ে কি করে পেস্টিং করি, সিমেন্ট অ্যাডহেসিভ অ্যাপ্লাই করে আবার অ্যাটাচ করে নিয়ে আসি, কিংবা অন্য কোনো সেলাই করে আদার্স যে কোনো পদ্ধতিতে আমরা করে থাকি। হ্যাঁ, করে আবার সেটাকে কি করি, ইউজ করতে পারি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই কনস্ট্রাকশনে যে শুগুলো থাকবে সেই শুগুলোতে আমরা নতুন করে রিপেয়ার করতে পারবো না। এটা একটা বড় সমস্যা, 3 নাম্বার সমস্যা যেটা। আচ্ছা, এবার আসো নাম্বার 4, ক্যান নট বি ভার্সাটাইল। ক্যান নট বি ভার্সাটাইল, খুব বহুমুখী ব্যবহার এটাতে করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আচ্ছা, নাম্বার 5 মানে ডিমেরিটসটা হচ্ছে নট লাক্সারিয়াস। লাক্সারিয়াস হয় না এটা। আচ্ছা, এবার নাম্বার 6 ডিমেরিটসটা হচ্ছে ক্যান নট ক্রিয়েট হাই ফ্যাশনেবল শু। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট থাকতে পারে, কিংবা আমার নিজের কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে সে খুব ফ্যাশনেবল একটা শু তৈরি করবে। হ্যাঁ, তো এই কনস্ট্রাকশন দিয়ে আমরা ফ্যাশনেবল শু তৈরি করতে পারবো না। হ্যাঁ, এগুলো হলো গিয়ে আমাদের ডিরেক্ট শু কনস্ট্রাকশন যেটা, সেটা অসুবিধাগুলো। সুবিধা অসুবিধা দুটোই আছে। ওকে, এবার আসি পরের টপিকসটা যেটা, সেটা হচ্ছে ডিরেক্ট শু কনস্ট্রাকশনের টাইপস। ডিরেক্ট শু কনস্ট্রাকশনটা কয় ধরনের হয়ে থাকে, এটাকে 8টা ভাগে আমরা ভাগ করতে পারি। এই যে ডিরেক্ট কনস্ট্রাকশন, এই প্রসেসকে আমরা ভাগ করতে পারি টোটাল 8টা ভাগে। এই 8টা নামগুলি হচ্ছে, আমরা এক একে বলে যাই, পরে এক্সপ্লেন করবো তোমাদেরকে। নাম্বার 1, সিমেন্টেড কনস্ট্রাকশন। নাম্বার 1, সিমেন্টেড কনস্ট্রাকশন।
এরপরে আসি নাম্বার 2, মোল্ডেড কনস্ট্রাকশন। মোল্ডেড, মোল্ড কথাটার সাথে তোমরা আগেও পরিচিত, তাই না? মোল্ড কথাটার সাথে পরিচিত, সিমেন্ট কথাটার সাথেও কিন্তু তোমরা পরিচিত। সিমেন্ট বলতে আমরা বুঝি কি অ্যাডিসিভ, অ্যাডিসিভ, অ্যাডিসিভের সাহায্যে যে কনস্ট্রাকশনটা করা হয়। আর মোল্ডেডটা হচ্ছে মোল্ড, একটা মোল্ড বা একটা ছাঁচ দিয়ে যে সুতা তৈরি করা হবে। তো এখন আমাদের মোল্ডেড যে কনস্ট্রাকশনটা আছে, মোল্ডেড কনস্ট্রাকশনটাকে আবার আমরা আলাদাভাবে 3টে ভাগে ভাগ করতে পারি। মোল্ডেড কনস্ট্রাকশনটাকে আবার আমরা মানে সিমেন্টেড কনস্ট্রাকশন নাম্বার 1, নাম্বার 2 যে মোল্ডেড কনস্ট্রাকশন, এই মোল্ডেডকে আবার সাব গ্রুপ, যেটা আরো 3টা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট ভলকানাইজেশন 1, নাম্বার 2 হচ্ছে ইনজেক্ট মোল্ডেড পিভিসি, নাম্বার 3 ইনজেক্ট মোল্ডেড পিইউ। তাহলে আমরা মোল্ডেড কনস্ট্রাকশনকে আবার 3টা অংশে ভাগ করছি। কি কি হচ্ছে? ডিরেক্ট ভলকানাইজেশন, ইনজেক্ট মোল্ডেড পিভিসি, ইনজেক্ট মোল্ডেড পিইউ। পিভিসি মিন্স পলিভিনাইল ক্লোরাইড, ইউ মানে পলিইউরেথেন। ওকে, এটা গেল টাইপসের দুটো। ডিরেক্ট কনস্ট্রাকশনের নাম্বার 3 হচ্ছে ক্যালিফোর্নিয়া স্লিপ লাস্টেড কনস্ট্রাকশন। নাম্বার 3 আবার বলছি, ক্যালিফোর্নিয়া স্লিপ লাস্টেড কনস্ট্রাকশন। নাম্বার 4 আসছে স্ট্রিং লাস্টেড কনস্ট্রাকশন। স্ট্রিং লাস্টেড কনস্ট্রাকশন। তারপরে আসছে নাম্বার 5 স্ট্রবেল কনস্ট্রাকশন। নাম্বার 5 আসছে স্ট্রবেল কনস্ট্রাকশন। নাম্বার 6 সিউ অন কনস্ট্রাকশন। নাম্বার 6 সিউ অন কনস্ট্রাকশন। নাম্বার 7 হচ্ছে স্টিচড ডাউন কনস্ট্রাকশন। স্টিচড ডাউন কনস্ট্রাকশন। তাহলে টোটাল পেলাম কয়টা? 7টা পেলাম, 8টা নয়, সরি 7টা। এবং মোল্ডেডকে আমরা আরো 3টে অংশে ভাগ করতে পারছি। এটা হলো আমাদের টাইপস ডিরেক্ট কনস্ট্রাকশনের। ওকে, এখন আমাদের আলোচনায় আসবে ইনডিরেক্ট কনস্ট্রাকশন। ইনডিরেক্ট কনস্ট্রাকশনটা কি? ইনডিরেক্ট কনস্ট্রাকশনটা এমন একটা কনস্ট্রাকশন যেটার মাধ্যমে ফুল লাস্টেড আপারকে সোলের সাথে অ্যাটাচ করা হবে, কিন্তু সেটা করা হবে কি ইনডিরেক্টলি। কিভাবে? এটার মধ্যে একটা ভায়া থাকবে। ভায়া মিন্স হচ্ছে একটা ইনসোল এবং সোলের মাঝখানে আলাদা এক্সট্রা একটা ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। সেই ম্যাটেরিয়াল হতে পারে ওয়েল্ট, হতে পারে মিডসোল, রানার কিংবা রিব, আদার্স যে কোনো কিছু হতে পারে। কনস্ট্রাকশন বেসিসে আলাদা আলাদা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করতে পারি। তার মানে হচ্ছে কি ডিরেক্ট না করে মাঝখানে আরেকটা ভায়া ইউজ করে তারপরে সোলকে অ্যাটাচ করব। ইনসোল এবং সোলের মাঝখানে আলাদা এক্সট্রা ম্যাটেরিয়াল থাকবে। আচ্ছা, এটাই হচ্ছে ইনডিরেক্ট। এখন আসছে আমাদের যে ইনডিরেক্ট কনস্ট্রাকশনটা ছিল তারও তো কিছু সুবিধা অসুবিধা আছে। ডিরেক্টের যেমন সুবিধা আছে অসুবিধা আছে, ইনডিরেক্টও একইভাবে সুবিধা অসুবিধা আছে। আচ্ছা, আমরা এখন ইনডিরেক্টের কিছু সুবিধা বা মেরিটস নিয়ে আলোচনা করব। ইনডিরেক্ট কনস্ট্রাকশনের মেরিটস এর ফার্স্ট মেরিটস যেটা সুবিধা, সেটা হচ্ছে হাইলি ফ্যাশনেবল। হাইলি ফ্যাশনেবল। 1 নাম্বার বলছি, হাইলি ফ্যাশনেবল মিন্স হচ্ছে আমরা যে কোনো ধরনের ফ্যাশনেবল শু তৈরি করতে চাই,
হ্যাঁ, সোলের মাঝখানে অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করে কিংবা অন্য কোনো ডিজাইন করে আদার্স আমরা যা চাই এই কনস্ট্রাকশনের মধ্যে আমরা তাই পেতে পারি। নাম্বার 2 হচ্ছে মোর ইলিগেন্ট, যেহেতু ফ্যাশনেবল এবং তোমার ইয়ে হবে, সেহেতু এটা কি লুকটাও একটু বেশি নাইস হবে, ইলিগেন্ট হবে, এক্সোটিক হবে। আচ্ছা, আমরা বলছিলাম ডিরেক্ট কনস্ট্রাকশনে ম্যারিটস গুলো 1 এবং 2 বলেছি, আমরা এবার 3 এ চলে যাই। হ্যাঁ, 3 নম্বরে হাই লংজিভিটি মানে ডিউরেবিলিটি, এটা আবার বেশি দিন কি করবে, মানে এটা লাইফ টাইমটা বেশি দিন থাকবে, বেশি দিন এটাকে ইউজ করা যাবে। আচ্ছা, এবার আসি নাম্বার 4। নাম্বার 4 বলছি ড্যামেজ ক্যান বি রিকভার্ড, ড্যামেজ ক্যান বি রিকভার্ড। অতএব আমরা কোনো ধরনের যদি ড্যামেজ হয়ে যায় আমাদের শুটাতে বা এই ধরনের কনস্ট্রাকশনের শুয়ে, আমরা সেটাকে আবার রিকভার করতে পারবো, রিপেয়ার করতে পারবো। হ্যাঁ, নতুন করে আবার এটাকে রিপেয়ার করে আবার ইউজের জন্য এটা রেডি করতে পারবো। এই সুবিধাটা আমরা এখানে পাবো, যেটা আমরা কি কোথায় পাইনি, ডিরেক্টে পাইনি। আচ্ছা, এখন আসো আমাদের ইনডিরেক্ট কনস্ট্রাকশনে ডিমেরিটস, এটার কি অসুবিধাগুলো আছে সেগুলো সম্পর্কে জানি। 1 নম্বর ডিমেরিটস হচ্ছে নাম্বার 1, ডিফিকাল্ট টু মেক, তৈরি করাটা একটু টাফ হবে। কেন হবে? কারণ হচ্ছে এখানে মাঝখানে আলাদা কিছু অপারেশন করতে হয়। হ্যাঁ, মাঝখানে অ্যাটাচমেন্টের মাধ্যমে এটা করা হয় আর কি। তাহলে তৈরি করাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় কম্পারেটিভলি কি ডিরেক্ট কনস্ট্রাকশনের চেয়ে। আচ্ছা, এবার আসি নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে হাইলি স্কিল পারসন নিড। যেহেতু প্রসেসটা একটু ডিফিকাল্ট, তাহলে আমাদেরকে এই কাজটা করার জন্য একজন স্কিল পারসনের প্রয়োজন হবে, যে কিনা কনস্ট্রাকশন সম্পর্কে ভালো, যার জ্ঞান আছে বা যে কাজটাতে পারদর্শী, যে ভালো জানবে, হ্যাঁ, সেই কাজটা এই কনস্ট্রাকশনটা করতে পারবে। তারপরে নাম্বার 3 হচ্ছে কস্টলি প্রসেস। অবশ্যই এটা কস্টলি প্রসেস, কারণ এখানে আমাদের কি হচ্ছে, যদি ম্যানুফ্যাকচারিং এর অপারেশন বেড়ে যায়, এক্সট্রা ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, হ্যাঁ, ওভারঅল শুয়ের দামটা কি হবে, প্রাইসটা বেড়ে যাবে, প্রসেসটা কি হবে, একটু কস্টলি হয়ে যাবে। হ্যাঁ, যেমন ইলিগেন্ট হবে, ফ্যাশনেবল হবে, আবার কি হবে, কস্টলিও হবে। আচ্ছা, এবার আসো নাম্বার 4। নাম্বার 4 ডিমেরিটসটা হচ্ছে টাইম কনজিউমিং প্রসেস। সময় তো এটা প্রয়োজনীয়, টাইম কনজিউমিং প্রসেস, এই প্রসেসটার জন্য একটু বেশি সময় প্রয়োজন হবে। ওকে, এবার আসি আমরা নাম্বার 5। নাম্বার 5 ডিমেরিটসটা হচ্ছে লেস প্রোডাক্টিভিটি। যেহেতু এখানে হচ্ছে টাইম বেশি লাগছে, হ্যাঁ, কাজটা কনস্ট্রাকশনটা প্রোগ্রেস করতে আমাদের সময় বেশি প্রয়োজন হচ্ছে। অতএব আমাদেরকে প্রোডাক্টিভিটিটাও আস্তে আস্তে কি হবে, কমে যাবে। হ্যাঁ, আমরা মানে একদিনে হয়তো বা ডিরেক্ট কনস্ট্রাকশন যত পেয়ার রেডি করতে পারবো একই সেটআপে, ইনডিরেক্টে তার চেয়ে প্রোডাক্টিভিটিটা কমে আসবে, কম্পেয়ার আমরা করতে পারবো। ওকে, তাহলে আমাদের ইনডিরেক্ট কনস্ট্রাকশনের সুবিধা অসুবিধা আমরা জেনে গেলাম। যেটা দেখা যাচ্ছে একটা অপরটা কি ভাইস ভার্সা এই টাইপেরই হচ্ছে, কিন্তু মানে ডিরেক্ট ইনডিরেক্টের মধ্যে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইনডিরেক্ট কনস্ট্রাকশনের টাইপস। ইনডিরেক্ট কনস্ট্রাকশনকে আমরা বা ইনডিরেক্ট কনস্ট্রাকশন প্রসেসটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? আমরা এটাকে করতে পারি 4টা ভাগে। ডিরেক্ট করেছিলাম 7টা ভাগে, আর ইনডিরেক্ট করতে পারি মূলত 4 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, নাম্বার 1
ওয়েল্টেড কনস্ট্রাকশন। ইনডিরেক্ট কনস্ট্রাকশনটাকে আমরা বলছি নাম্বার 1 ওয়েল্টেড কনস্ট্রাকশন, নাম্বার 2 ভ্যালচিয়ন কনস্ট্রাকশন, নাম্বার 3 indirect Sion shoe construction. Number 4, indirect stitch down construction. ম্যাম একটু স্লোলি। হ্যাঁ সরি, আবার তোমাদেরকে আবার এক্সপ্লেন করছি। আচ্ছা আস্তে ধীরেই বলছি। আচ্ছা, ইনডিরেক্ট কনস্ট্রাকশনটাকে আবার আমরা 4টা ভাগে ভাগ করছি। 1 নাম্বার ওয়েল্টেড কনস্ট্রাকশন, 1 নাম্বার বলছি ওয়েল্টেড কনস্ট্রাকশন, নাম্বার 2 ভ্যালচিয়ন কনস্ট্রাকশন, নাম্বার 2 ভ্যালচিয়ন, স্পেলিংটা হবে VELDTSCHOEN, ভ্যালচিয়ন কনস্ট্রাকশন। এটা একটা স্পেশাল কনস্ট্রাকশন। আচ্ছা, তারপরে নাম্বার 3 বলছি ইনডিরেক্ট সিওয়েন শু কনস্ট্রাকশন। নাম্বার 3 হচ্ছে ইনডিরেক্ট সিওয়েন শু কনস্ট্রাকশন। এরপরে আসি নাম্বার 4। নাম্বার 4 এ আছে ইনডিরেক্ট স্টিচ ডাউন কনস্ট্রাকশন। নাম্বার 4 এ আমরা বলছি ইনডিরেক্ট স্টিচ ডাউন কনস্ট্রাকশন। আশা করি সবাই এবার বুঝতে পেরেছো, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই 4টা অংশে আমরা ইনডিরেক্ট কনস্ট্রাকশনকে ভাগ করে ফেললাম। তাহলে আমরা জানলাম, এই পর্যন্ত জানলাম ম্যারিজ ডিরেক্ট এবং ইনডিরেক্টের ম্যারিজ ডিমেরিজ ডেফিনেশন, ডিরেক্টের ডেফিনেশন, ইনডিরেক্টের ডেফিনেশন, ডিরেক্ট ইনডিরেক্টের ম্যারিজ ডিমেরিটস এবং টাইপস, দুটোরই টাইপস। এরপরে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে comparison between direct and indirect shoe construction. ডিরেক্ট এবং ইনডিরেক্ট শু কনস্ট্রাকশনের মধ্যে আমরা একটা কম্পেয়ার করব। আমরা এটা এভাবে কম্পেয়ার করতে পারি, প্রথমে ডিরেক্ট শু কনস্ট্রাকশন বলবো, পরে সেটারই কম্পেয়ারে ইনডিরেক্টর বলবো। হ্যাঁ, মানে 1-2 করে আমরা এক একটা করে বলে যাব। এটা এই কম্পারিজনটা আমরা ম্যারিজ ডিমেরিটস থেকেই নিতে পারি। মূলত এই জিনিসগুলোই একটার সাথে একটা কম্পেয়ার করে আমরা এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, ডিরেক্ট শু কনস্ট্রাকশনের ক্ষেত্রে 1 নাম্বার বলছে কম্পারিজন। কম্পারিজনের 1 নাম্বার হচ্ছে ডিরেক্ট শু কনস্ট্রাকশনের জন্য আপার ইজ ডিরেক্টলি অ্যাটাচড টু দ্য সোল। আপার ইজ ডিরেক্টলি অ্যাটাচড টু দ্য সোল। আর ইনডিরেক্ট শু কনস্ট্রাকশনটা হচ্ছে আপার ইজ অ্যাটাচড উইথ সোল ভায়া রিব, ওয়েল্ট অর রানার। আপার ইজ অ্যাটাচড উইথ সোল ভায়া রিব, ওয়েল্ট অর রানার। ওকে, এবার আসি নাম্বার 2, কম্পারিজনের নাম্বার 2। ডিরেক্ট শু কনস্ট্রাকশনের ক্ষেত্রে আছে লেস টাইম রিকোয়ার্ড ফর অ্যাটাচিং, less time required for attaching। আর ইনডিরেক্ট শু কনস্ট্রাকশনের ক্ষেত্রে হবে more time required for attaching, more time required for attaching। ওকে, এরপরে আসি কম্পারিজন 3। ডিরেক্ট শু কনস্ট্রাকশনের ক্ষেত্রে হাই প্রোডাক্টিভিটি, হাই প্রোডাক্টিভিটি। ইনডিরেক্ট শু কনস্ট্রাকশনের ক্ষেত্রে হবে লেস প্রোডাক্টিভিটি। ইনডিরেক্ট শু কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা হয়ে আসছে লেস প্রোডাক্টিভিটি। ওকে, এবার আসে, আমার মনে হয় এগুলো আর ওভাবে এক্সপ্লেন করার দরকার নেই, কারণ আগেও এক্সপ্লেন করা হয়েছে। তোমরা জাস্ট নোট নিয়ে নাও, কিংবা আদার্স যেভাবে আর কি এটা রাখতে চাও নিজের কাছে। আচ্ছা, এরপরে আসছে নাম্বার 4, কম্পারিজন নাম্বার 4। ডিরেক্ট শু কনস্ট্রাকশনের ক্ষেত্রে আছে চিপার দেন ইনডিরেক্ট কনস্ট্রাকশন, চিপার দেন ইনডিরেক্ট কনস্ট্রাকশন। আর ইনডিরেক্ট শু কনস্ট্রাকশনের সময় হচ্ছে কস্টলি দেন ডিরেক্ট কনস্ট্রাকশন, কস্টলি দেন ডিরেক্ট
কনস্ট্রাকশন। ওকে, এরপরে আমরা আসি নাম্বার 5। শোনা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, ওকে। নাম্বার 5 এ আসছে লেস ইলিগেন্ট। নাম্বার 5 লেস ইলিগেন্ট, আর ইনডিরেক্টে আসছে মোর ইলিগেন্ট। ওকে, লেস ইলিগেন্ট আর হচ্ছে মোর ইলিগেন্ট। এবার কম্পারিজন 6। ডিরেক্টে আছে লেস লংজিভিটি, আর এটাতে আছে হাই লংজিভিটি। লেস লংজিভিটি আর হচ্ছে হাই লংজিভিটি। ওকে, এবার নাম্বার 7। নাম্বার 7 এ আছে ক্যান নট বি রিকভার্ড দ্য ড্যামেজ, আর ইনডিরেক্টে আছে ক্যান বি রিপেয়ার দ্য ড্যামেজ। ক্যান নট বি রিকভার দ্য ড্যামেজ আর হচ্ছে ক্যান বি রিপেয়ার দ্য ড্যামেজ। ওকে, এবার আসছি নাম্বার 8। ডিরেক্টের ক্ষেত্রে হবে লেস স্কিল পারসন রিকোয়ার্ড ফর অ্যাটাচিং, আর ডিরেক্টের ক্ষেত্রে হবে, ইনডিরেক্টের ক্ষেত্রে হবে হাইলি স্কিল পারসন ইজ রিকোয়ার্ড ফর অ্যাটাচিং। ওকে, এই 8টা কম্পারিজন আমরা জানলাম, যেটা কিনা আমরা আগের ম্যারিটস এবং ডিমেরিটস থেকেও আমরা বলতে পারি, মানে নিতে পারি আর কি। ওই বিষয়গুলো আলোচনা করলেও আমরা এই কম্পারিজনটা করতে পারি, দ্রুত আর কি বুঝতে পারি। তো আমাদের একটা নতুন টপিক শেষ হলো। এখন আসছে ডিরেক্ট কনস্ট্রাকশনের। ডিরেক্ট কনস্ট্রাকশন যে আছে সেটার প্রথম টাইপসটা কি ছিল? প্রথম টাইপসটা ছিল সিমেন্টেড কনস্ট্রাকশন। আমরা এখন সিমেন্টেড কনস্ট্রাকশন সম্পর্কে জানবো। সিমেন্টেড কনস্ট্রাকশনটা কি, হ্যাঁ, কিংবা কিভাবে এই কনস্ট্রাকশনটা ডেভেলপ করা হয়। সিমেন্টেড কনস্ট্রাকশনটা হচ্ছে ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং এর যে প্রসেস আছে তার মধ্যে সবচেয়ে ওয়াইডলি ইউজড, সবচেয়ে বেশি ইউজ করা হয়। হ্যাঁ, আর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটাকে বেশি এটা বেশি কি বলে জনবহুল বা জনপ্রিয় বা প্রচলিত একটা প্রসেস। এটা সবচেয়ে সহজ একটা প্রসেস এবং সবচেয়ে পুরাতন প্রসেস কনস্ট্রাকশনের ক্ষেত্রে, সিমেন্টেড কনস্ট্রাকশন। আচ্ছা, আর সিমেন্টেড কনস্ট্রাকশনের অ্যাটাচমেন্টটা একদম কি, সিমেন্টেড কনস্ট্রাকশনটা অ্যাটাচমেন্ট হচ্ছে একদম তোমার কি বলে এটা ইজি। আচ্ছা, এখানে কি করা হয়, লাস্টেড আপারের সাথে আউটসোলটা ডিরেক্টলি অ্যাটাচ করা হয়। আর এখানে লাস্টিং এর প্রসেসটা হচ্ছে লাস্টিং ডাউন, এবং মেথডটা হচ্ছে ফ্ল্যাট লাস্টেড। লাস্টিং ডাউন প্রসেস এবং ফ্ল্যাট লাস্টেড মেথডে এই সিমেন্টেড কনস্ট্রাকশনটা করা হয়। ওকে, এবার হচ্ছে কাজটা কিভাবে করা হয় এই কনস্ট্রাকশনটা। কনস্ট্রাকশন এভাবে করা হয় যে আমাদের লাস্টেড আপারটা আছে, অর্থাৎ আপার মিন্স লাস্টেড আপার মিন্স আপার এবং ইনসোলটা যেটা আছে সেটাকে আমাকে প্রথমে রাফিং এবং স্কাউরিং করতে হবে। রাফিং এবং স্কাউরিং করে ওই সারফেসটাকে একেবারে হাংরি করা হয়। তারপরে এটার উপর সিমেন্ট অ্যাপ্লাই করা হয়। সিমেন্ট কথাটা এসেছে, সিমেন্ট হচ্ছে অ্যাডিসিভ অ্যাপ্লাই করা হয়। অ্যাডিসিভ অ্যাপ্লাই করার পরে আমাদের যে আউটসোলটা আমরা চুজ করেছি যে এই সুতাতে আমরা অ্যাটাচ করব, সেটাকে ওই অ্যাডিসিভের সাথে নিয়ে একবারে সরাসরি অ্যাটাচ করে দেওয়া হয়। খুব ইজি একটা প্রসেস, হ্যাঁ, বেশি ব্যবহৃত হয় এটা। আচ্ছা, প্রায় 65% থেকে 70% কনস্ট্রাকশনটাই মানে কনস্ট্রাকশনটাই হচ্ছে গিয়ে তোমার এই সিমেন্টেড কনস্ট্রাকশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এত বেশি। আর অন্যান্য কনস্ট্রাকশনটা আরো কম। ওকে, এখন আসছে আমাদের সিমেন্টেড কনস্ট্রাকশনের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা জানতে হবে। এখানে জানতে হবে আরেকটা করতে হবে, সিমেন্টেড কনস্ট্রাকশনটা আমাদেরকে ছবি এঁকে, ফিগার এঁকে এটাকে করতে হবে, এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, এটা তোমরা নিজেরা করে নিবে। কি বলে
নোট আকারে তৈরি করে নিবে। হ্যাঁ, আমাদের ফিগার তৈরি করে বিভিন্ন জায়গায় লেবেল করে এটাকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, সিমেন্টেড কনস্ট্রাকশনের সুবিধা আছে বেশ কিছু। সুবিধাগুলো সম্পর্কে আমরা এখন একটু জানি। কি বলে এটা, সিমেন্টেড কনস্ট্রাকশনের ক্ষেত্রে অ্যাডভান্টেজটা হচ্ছে, 1 নম্বর অ্যাডভান্টেজ, গ্রেটার ফ্লেক্সিবিলিটি অ্যাচিভ। গ্রেটার ফ্লেক্সিবিলিটি অ্যাচিভ। নাম্বার 2 হচ্ছে লাইট ওয়েট ফুটওয়্যার প্রডিউস। নাম্বার 2 হচ্ছে লাইট ওয়েট ফুটওয়্যার প্রডিউস। নাম্বার 3 লো প্রোডাকশন কস্ট। নাম্বার 3 হচ্ছে লো প্রোডাকশন কস্ট। আচ্ছা, তাহলে আমরা সিমেন্টেড কনস্ট্রাকশনের ক্ষেত্রে সুবিধাগুলো পাচ্ছি। এটা আমরা যদি কোনো লাইট ওয়েট ফুটওয়্যার তৈরি করতে চাই, যেটা লাইট ওয়েট, সেটা খুব ইজিলি আমরা সিমেন্টেড কনস্ট্রাকশন দিয়ে করতে পারি। সবসময় সচরাচর যে ইয়েগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি। আর ফ্লেক্সিবিলিটিটা হাই থাকে। হ্যাঁ, হাই থাকলে, ফ্লেক্সিবিলিটি যদি হাই থাকে তাহলে কি হবে, কমফোর্টটাও হাই হবে। শুয়ের যে কমফোর্টটা থাকে সেটা ভালো পাওয়া যাবে। আর প্রোডাকশন কস্টটাও তখন কমে যাবে সিমেন্টেড কনস্ট্রাকশনের। এই সুবিধা আছে। আর অসুবিধাগুলো আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে আছে, এটাও রিপেয়ার করাটা সমস্যা। তারপরে খুব দ্রুত ড্যামেজ হয়ে যায়। দ্রুত, খুব কম সময়ে যেমন তৈরি করা যায়, কস্ট কম হবে, আবার দ্রুত এটা নষ্টও হয়ে যাবে। কারণ হচ্ছে একটা সিমেন্টের অ্যাটাচমেন্ট কিন্তু সোলের সাথে, ইনসোলের সাথে আউটসোলটা অ্যাটাচ থাকে। এর ফলে দেখা যায় যে কোনো কারণে যদি সিমেন্ট কিংবা যে অ্যাডিসিভটা থাকে তার ইয়েটা যদি কি বলে, অ্যাডিসিভ পাওয়ারটা যদি কমে যায়, হ্যাঁ, তাহলে কি হয়, আমাদের ইনসোলের সাথে আউটসোল আলাদা হয়ে যাবে, খুব দ্রুতই তাহলে ড্যামেজ হয়ে যাবে। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর লাস্ট 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে light substance in sole can cause difficulties in lasting. কথাটার মিনিং হচ্ছে গিয়ে এমন যে আমরা যে বললাম যে লাইট কি বলে, লাইট ওয়েটের ফুটওয়্যার তৈরি করতে পারি, যেহেতু সোল আর ইনসোল এবং সোলের মাঝখানে অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে না, আলটিমেটলি শুয়ের কি হয়, ওয়েটটা কম থাকে। তবে লাইট ওয়েটের যে আর এই যে ইনসোলটা ইউজ করব, সেই ইনসোলটাও কিন্তু আমাদের ইউজ করতে হবে লাইট ওয়েটের। তাহলে ওভারঅল আমাদের শুয়ের ওয়েটটা কম হবে। এই লাইট সাবস্টেন্স ইনসোল দিয়ে যখন আমরা লাস্টিং করতে যাব, তখন লাস্টিংটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের ইসের কি বলে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট শু কনস্ট্রাকশনের ডিসঅ্যাডভান্টেজ। আমার মনে হয় আমরা আজকে এখানেই শেষ করি।